সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ। তার সাথে কথা বলবো তার রাজনৈতিক জীবন সংগ্রাম নিয়ে। জনাব রিজভী আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এনটিভির সকল দর্শক এবং পরিবারের সকল সদস্যকে। কেমন কাটছে এই মুহূর্তে দলের দায়িত্ব নিয়ে নতুন? কেমন কাটছে এটা তো বলা খুব মুশকিল। এইভাবেই কাটতো। আমি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব দপ্তরের দায়িত্বে বা এর আগে বিভিন্ন সংগঠনে যখন দায়িত্বে ছিলাম বা সহ দপ্তর সম্পাদকের, এই তো নেতাকর্মী তাদের মধ্যেই থাকা, দলের পক্ষে কাজ করা, বিবৃতি দেওয়া, বিবৃতি লেখা, স্টেটমেন্ট ইস্যু করা, সারা দেশে যোগাযোগ করা বিভিন্ন সংগঠনের সাথে, এইসব কাজগুলোই করতাম। তো যেহেতু এটা নিয়েই আছি, তো আমার কাছে তো একটা নতুন কিছু না, জাস্ট পদে একটু উন্নত হওয়া আর কি, একটা উন্নতি ঘটানো। তো আশা করি যে দায়িত্বটা দিয়েছেন দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী, যে আশা নিয়ে দিয়েছেন সেটা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এখন পারবো কতটুকু জানি না, তবে চেষ্টার ত্রুটি রাখবো না আর কি। বলছিলেন প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, সে আসলে এই যে দায়িত্বের একটা চাপ, সেটা অনুভূতি করছেন কিনা এখন? দায়িত্বের চাপ তো নিঃসন্দেহে, এটা আমি আগেও বলেছি যে দায়িত্বের যে চাপ এটা তো এমনি মনের মধ্যেই থাকে। একটা তো ইয়ে থাকে যে যখন একটা বড় দায়িত্বে আসা হয় তখন তো একটা আনন্দের বিষয় থাকেই যে আমি একটা এই দায়িত্ব পালন করব। কিন্তু যখন দায়িত্ব পালন করতে যাই বা আমাকে পালন করতে হবে, এইটা যখন ভাবনার মধ্যে আসে এবং এটার মানে পরিধি যে অনেক বড়, এর উচ্চতা একটু বেশি, তো এই জায়গা থেকে, এই উচ্চতা থেকে এত বড় পরিধির মধ্যে কাজ করা, এই জন্য একটা ভীতিও মনের মধ্যে আসে। কিন্তু একটা দুর্জয় সাহস নিয়ে যতটুকু সম্ভব কাজ করে যাওয়া, যেটা বিরোধী দলে থাকতে এক ধরনের আমাদের কাজ করতে হয়েছে, তখন তো ছিল রাষ্ট্রীয় বিপদ, রাষ্ট্রের পক্ষ থেকে বিপদ আসতো, আমাদের দিকে ধেয়ে আসতো। এখন সেই বিপদ নাই, সেদিকে নিঃশঙ্ক চিত্তে। কিন্তু এখন পলিটিক্সটাকে ঠিকমতো ডেলিভারি দেওয়া, রাজনীতি যে চিন্তা নিয়ে প্রধানমন্ত্রী করছেন, দলের চেয়ারম্যান করছেন, এবং তার সামনের যে লক্ষ্যগুলো, যেগুলোর কথা তিনি বলেছেন নির্বাচনের আগে 31 দফার মধ্যে বলেছেন, ইস্তেহারের মধ্যে বলেছেন, ম্যাডামের সেই 2030 ভিশন, এগুলোর মধ্যে যেগুলো বলা আছে, এটা তো এখন বাস্তবায়ন পর্যায়ে আসবে বা বাস্তবায়ন শুরু হয়েছে এবং আরও কিছু বাস্তবায়ন পর্যায়ে আসবে। তো সেটা তো আমাদের রাজনৈতিক কর্মসূচি একটা, আমরা সরকারে আসলে এই কাজগুলো করব। একটি সরকার তো একটা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনেরই তো অংশ, একটা পলিটিক্যাল সিস্টেমেরই তো অংশ সরকার। তো সেই সরকার যখন কোনো রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, তার যে রাজনৈতিক এজেন্ডাগুলো থাকে সেটা যখন বাস্তবায়ন বিষয় থাকে, তো সরকারে যারা থাকেন তাদের যে একটা প্রশাসনিক কাঠামো আছে সেটা দিয়ে বাস্তবায়ন করেন, এবং দল সেই বাস্তবায়নে সহযোগিতা করে, সেটা জনগণের মধ্যে প্রচার করে জনগণকে সম্পৃক্ত করা। যেমন ধরুন ফ্যামিলি কার্ড হচ্ছে পাবে ওই পরিবারের মানে অভিভাবক মহিলা যিনি রয়েছেন তিনি পাবেন। তো সেটা যাতে ঠিকমতো পাচ্ছে কিনা, সেখানে কোনো অভাব অভিযোগ এলে দল সেটা জানবে, জানার পর সেটা আবার আমরা সরকারকে অভিহিত করব। এটা হচ্ছে পিপল এবং গভর্নমেন্ট এর মধ্যে অনেকটা ব্রিজিং করা, সেতুবন্ধ করে আবার রাজনৈতিক সংগঠন। তো এইসব কাজগুলো আমাদের করতে হবে, এবং দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সবাইকে আমরা যারা মানে ওইভাবে, আমি নিজে সরকারের কিছু একটা ইয়ের মধ্যে আছি, কিন্তু আমাকে হয়তো একজন মন্ত্রী যেভাবে দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমাকে তো সেটা করতে হয় না। উপদেশমূলক প্রাইম মিনিস্টার যখন বলবেন তখন এটা, সেই ক্ষেত্রে আমার দলে শ্রম দেওয়ার স্কোপটা বেশি, তো সেইখানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ দেখা যাক, আমার মনোবল আছে আর কি। একসাথে অনেকগুলো দায়িত্ব, সরকারের একটা অংশ আছেন আপনি, সেই জায়গায় আবার দলের একটা জায়গায় দায়িত্ব আছেন। তো সরকারের মধ্যে যে আপনি বলছিলেন সহযোগিতা করার একটা বিষয় থাকে, অনেক সময় সরকার চাইলেও কিছু কাজ করতে পারে না, জনগণের প্রত্যাশা দল হিসেবে আপনারা সেই চাপটা রাখবেন কিনা? সেটা তো আমি যেটা বলবো, তো আসলে তো দেশটা ধনী দেশ না, নিঃসন্দেহে এখানে এখনও দারিদ্রতা আছে,
অনেক মানে কি বলে যে সম্পদের অপ্রতুল সম্পদ, সব কিছু মিলিয়ে এবং যতটুকু সম্পদ আছে সেটার হচ্ছে সর্বোচ্চ ব্যবহার জনস্বার্থে। তো একটা ইলেকটেড গভর্নমেন্ট সেই কাজটা করতে পারে যে আমার যে সামান্য সম্পদ আছে সেই সম্পদকেই আমি বিস্তৃত করব, সেটাকেই আমি আরও বড় করে তুলব। সেইটা লিডারশিপটা যেমন জিয়াউর রহমান দিয়েছিলেন, ম্যাডাম দিয়েছিলেন, এবং তারেক রহমান সাহেবও সেই লিডারশিপটা তিনি দিতে পারবেন। এই অপ্রতুল সম্পদকেই তিনি আরও বিস্তৃত করবেন, আরও বিপুল করতে সক্ষম হবেন। যে আমাদের ন্যায়ের মধ্যে জিয়াউর রহমান একটি দেশকে, দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন। তার সেই গতিশীল নেতৃত্ব, তার ভীষণ রূপকল্প যেটাই বলি, এটা করেছেন। তারেক রহমান সাহেবও সেই ধরনের একটা রূপকল্প তিনি দাঁড় করিয়েছেন, যদিও তিনি এটাকে বলছেন না ওইরকম রূপকল্প, কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ওটা তিনি করেছেন, যেটা মানে বাস্তবায়নযোগ্য, যেটা বাস্তবায়ন করা যায়, সেই কাজটি তিনি করে যাচ্ছেন। এবং আমরা আশা করি তার যে আই হ্যাভ এ প্ল্যান, যে কথাটা তিনি বলেছিলেন প্রথম দিন এসে ওই 300 ফিটের সেই মঞ্চে বলেছেন, সেই পরিকল্পনাগুলো এখন তিনি নানাভাবে নানা আঙ্গিকে তার মানে সিনিয়র নেতৃবৃন্দ দলের যারা সরকারে আছেন বা সরকারের বাইরে তাদের পরামর্শ নিচ্ছেন, অ্যাডভাইজারদের কাছ থেকে নিচ্ছেন, এবং সেটাকে একের পর এক তিনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। তাতে আমার মনে হয় যে এই ইমপ্লিমেন্ট যখন করবে একটি সরকার, সেখানে আমি আগেই বলেছি সেটা জনগণের সাথে সরকারের একটা সেতুবন্ধ রচনা করবে হচ্ছে দল, পার্টি। এখন যেমন ক্ষমতায় আছে বিএনপি সেই কাজটা করবে, বিএনপির নেতাকর্মীরা সেই কাজটা করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া এবং বেগম খালেদা জিয়ার যে মমতা মাখা, সেটা কি আপনারা দেখতে পান কিনা বর্তমান প্রধানমন্ত্রীর? নিশ্চয়ই, সে দুইটারই একটা সংমিশ্রণ আমরা তার বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই, তার কাজকর্মের মধ্যে দেখতে পাই, তার যে ছুটে বেড়ানোর মধ্যে দেখতে পাই। জিয়াউর রহমানকে দেখছি সকালে এক জায়গায়, সেই সময় তো অত কমিউনিকেশন ডেভেলপ ছিল না, কিন্তু ওরই মধ্যেই তিনি ছুটছেন। মানে একজন রাষ্ট্রপতি, তার তো সিকিউরিটি কত কিছু ব্যাপার থাকে, তারপরেও যে সাহস নিয়ে মানিকগঞ্জে আমরা জানি যে একটা স্কুল ঘরের মধ্যে তিনি রাত্রি যাপন করেছেন। সেখানে মন্ত্রী বা লোকাল এমপিরা ছিলেন, দলের নেতারা ছিলেন, স্থানীয় যারা প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, এরা সব উপস্থিত হয়েছেন। সারাদিন খাল কেটে টেটে রাত্রেবেলায় আবার কী বলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে করেছেন। যে মানে একটি রাজনৈতিক, এটাও তো একটা রাজনৈতিক সংগ্রাম, যে একটা কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে দল যে কাজগুলো করে, সেই কাজগুলো করাচ্ছেন, সরকার যে কাজগুলো করে সেই কাজগুলো করিয়ে তাদের তো একটা বিনোদনের দরকার পড়ে। তো এই বিনোদনের জন্য রাত্রেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন। যে হয়তো ভালো নজরুল গীতি গায়, বলছে যে গান, খালি গলায় গান। কেউ হয়তো রবীন্দ্রসঙ্গীত গায়, ঠিক আছে খালি গলায় গান। এই দিয়ে ওখানে বসে ওই চেয়ারম্যানদের মধ্যে ডেকে বলেন তো আপনি কি পারেন? বলে স্যার আমি পল্লী গীতি পারি বা নজরুল গীতি পারি, একটা বললো, দিয়ে একটু জাস্ট সারাদিনের পরিশ্রমটাকে উনি রাত্রেবেলায় অনেকটা ডাইলুট করলেন, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে করে তারপরের দিন সকালে আরেকটা কোথাও প্রোগ্রামে গেলেন। এই যে একটা ভীষণ তৈরি করা, একটা রূপকল্প তৈরি করে একটা জাতিকে একটা নির্দিষ্ট লক্ষ্য পানে নিয়ে যাওয়া, এটা হচ্ছে রাষ্ট্রনায়কের দায়িত্ব। তো সেই ছায়াটা আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানের উপরে। এবং সেই যে পথ জিয়াউর রহমান অবলম্বন করেছিলেন, সেই পথেই তার সহধর্মিণী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া হেঁটে ঠিক তার যে আরাধ্য যে কাজগুলো, সেই কাজগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। যেমন শিক্ষার ক্ষেত্রে জিয়াউর রহমান বলেছিলেন, যখন শিক্ষা কার্যক্রম শুরু করলেন, এটা উনি বিপ্লব বলেছেন, শিক্ষা বিপ্লব বলেছেন। এই তখন মাত্র কত 15 থেকে 20% লোক মানে শিক্ষার হার বলতে স্বাক্ষর জ্ঞান, এর মধ্যে হচ্ছে উচ্চশিক্ষাতে 5%, 7%, এবং মাধ্যমিক স্তরে হয়তো এরকম 15%। ভঙ্গুর দেশ থেকে একটা ভঙ্গুর দেশ, এদেরকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করানো, সাক্ষরতার হারের জন্য সারা বাংলাদেশে তিনি গ্রামে গঞ্জে একটা মানে মেকশিফট একটা স্কুল তৈরি করলেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে সেখানে নিয়োগ করলেন, যে তোমরা তাদের কমপক্ষে যেন সে স্বাক্ষর দিতে জানে, এইটা নিশ্চিত করালেন ওই শিক্ষাদানের মধ্যে দিয়ে, ওখানে প্র্যাকটিস করালেন। এই করে মানে একেবারে 40%-এ দাঁড় করালেন জিয়াউর রহমান, মানে সাক্ষরতার হার এবং শিক্ষার এটা মিলে তিনি এই জিনিসটা করলেন। এগুলো হচ্ছে
মানে একটা রাষ্ট্রনায়কের যে অন্তর্গত যে তাগিদ, যে আমি জাতিটাকে গড়ে তুলব, আমি এই জাতির যে যে অপবাদগুলো আছে, তার আগে বলেছিল বটমলেস বাস্কেট মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে সেখান থেকে নিয়ে আসা অপবাদগুলোকে ঘুচিয়ে একটা মানে আত্মনির্ভরশীল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার যে পথ তিনি দেখিয়েছেন, সেটা অবলম্বন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মানে মহিলাদের ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য চেষ্টা করেছেন, তাদের লোনের ব্যবস্থা করেছেন এবং তারা যাতে ফ্রি মানে অবৈতনিক শিক্ষা তিনি করলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং ঘোষণা দিলেন এরপরে তিনি ক্ষমতায় যদি আসেন তাহলে বিয়ে পর্যন্ত করবেন। তো এরপরে তো আর অনেক ঘটনা আপনারা জানেন, যে 111 হলো, এই হলো সেই হলো। কিন্তু এখন তার জ্যেষ্ঠ পুত্র তিনি বলেছেন অনার্স পর্যন্ত, বিয়ে অনার্স যারা করবে তারা অবৈতনিক হবে তাদের ইয়ে। এই যে ধারাবাহিকতা রক্ষা, ধারাবাহিকতা যে রক্ষা করে আসছেন, এটা তো এর মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে একটি জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রনায়কের যে একটা অবদান থাকে, সে অবদানটা সম্ভাবনাটা ফুটে উঠেছে জনাব তারেক রহমানের মধ্যে। আমরা একজন রুহুল কবির রিজভীকে ছাত্রনেতা দেখেছি, আজকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দেখছি। এই যে দীর্ঘ একটা সংগ্রামের পথ, সেই গল্পটা আমরা একটু শুনতে চাই। তো রাজনীতি যখন ব্রত হিসাবে নিলাম, এটা যখন মনে করলাম যে জীবনের একটা মানে বড় ধরনের একটা অনুষঙ্গ, হ্যাঁ, তো তখন ক্রমান্বয়ে মানে সফলতা ব্যর্থতার মধ্যে দিয়ে এগোতে লাগলো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যদি একটি রাজনৈতিক সংগ্রাম সৎ উদ্দেশ্যে হলে পরে সেটা ব্যর্থ হবে না। যেমন ধরুন শেখ হাসিনার 17 বছরে আমাদের দলের অনেক নেতাকর্মী নিচের দিকেও মাঝে মাঝে অনেকে মানে নিরাশ হয়ে যে বলতো ভাইকে আর পারা যাবে, বলে দেখো লড়াই চালিয়ে যাও, অব্যাহতভাবে চালিয়ে যাও, দেখো নিশ্চয়ই এর একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং 24-এর 7ই জানুয়ারি যখন নির্বাচন হয়ে গেল, তখনও কিন্তু অনেকে নিরাশ হয়ে পড়েছিলেন। তারপর আর বিশেষ করে আমাদেরকে আরও উৎসাহিত করেছিলেন আমাদের চেয়ারম্যান, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন চেয়ারম্যান। তিনি বলেছেন যে যে কোনো সময় রাজনীতির তো কোনো ঠিক নেই, পলিটিক্যাল ডিনামিক্স এরকমই, এটা মানে যখন আইনের শাসন থাকে না, ডেমোক্রেসির কন্টিনিউটি থাকে না, তখন যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে কোন দিক থেকে। এবং তাই হলো, একেবারে 7 মাসের মধ্যে একটি সরকারের পতন হয়ে গেল, একটা বড় ধরনের মানে একটা মানে ভূমিকম্প, জনগণের মানে বিস্ফোরণের মধ্যে দিয়ে চলে যেতে হলো। আমরা আপনাকে দেখেছি যে বিভিন্ন সময় পল্টনে আঁকড়ে থেকেছেন, রাজনৈতিক কর্মসূচির মাঝেও বাধা ওইটা বিপত্তির মধ্যেও। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ছাত্র রাজনীতি করি, তখন থেকেই একটা আমি মনের মধ্যে রেখেছিলাম যে লেগে থাকতে হবে। আমার সফলতাও এসছে, ব্যর্থতাও এসছে রাজনৈতিক জীবনে। তবে যে সফলতাগুলো যখন অর্জন করেছে সেটা আমার ক্যারিয়ার হিসেবে যোগ হয়েছে। ধরুন আমি একটা ইউনিভার্সিটির ভিপি হয়েছি, রাজশাহী ইউনিভার্সিটি, রাকসুর ভিপি হলাম, একা জিতেছি আমার দল থেকে। এটা আমার একটা ক্যারিয়ার গড়ে দিয়েছে। আমি আবার আমার সংগঠনের প্রেসিডেন্ট হয়েছি এবং সেটা ইলেক্টেড মানে কাউন্সিলের মাধ্যমে। এটা আমার ক্যারিয়ার গড়েছে। এর পরবর্তী পর্যায়ে ম্যাডাম আমাকে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। এই একটা স্ট্রাগল মানে এবং সংগ্রামের মধ্যে দিয়ে ক্যারিয়ার গড়ে উঠেছে। আমি 88 সালে নির্বাহী কমিটির মেম্বার হই, বিএনপি নির্বাহী কমিটির মেম্বার। আমরা তখন 3 জন একসাথে হয়েছি। আসাদুজ্জামান রিপন ছিলেন প্রেসিডেন্ট, উনি, আমি হলাম, রিপন ভাই মাঝখানে আমেরিকা চলে গেছিলো 3-4 মাসের জন্য, তখন আমি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম। ওই জন্য আমি নির্বাহী কমিটির মেম্বার হলাম, আর আমানুল্লাহ আমান ছিল সেক্রেটারি, সে হলো নির্বাহী কমিটির মেম্বার। আমরা 88 সালে 3 জন ছাত্রদল থেকে নির্বাহী কমিটির মেম্বার হলাম। হওয়ার পরে এই যে মানে 88 সাল থেকে শুরু হলো বিএনপিতে আমাদের যাত্রা, হ্যাঁ, চলার পথ, এটাই আজকে মানে আমি বিভিন্ন পর্যায়ে এসে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে আসলাম। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমার পার্টির চেয়ারম্যান, যিনি আমাকে এটা করেছেন, এবং সারা দেশের নেতাকর্মীরা এবং তাদের যে একটা সেন্টিমেন্ট, আমাকে দেখেছে, তারা কথা বলতে শুনেছে। যতটুকু পেরেছি ঝুঁকি নিয়েছি বা নেইনি সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তারা দেখেছে যে আমি কোনো কর্মসূচিতে, যদি আমি সুস্থ থেকেছি, হাসপাতালে না থেকেছি, আমি কোনো কর্মসূচিতে মানে অনুপস্থিত থাকিনি। এটা মনের তাগিদ থেকে, যার কারণে হয়তো নেতাকর্মীরা ভীষণভাবে তাদের একটা পছন্দের জায়গাও হয়তো আছে। তো
তো এগুলোই মানে মানে অর্জন হচ্ছে এগুলোই আর কি। হ্যাঁ, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আস্থা রেখেছেন, এই যে দায়িত্ব দেওয়া আমার আস্থা রেখেছেন তিনি, তো এই আস্থার তো আমাকে মানে একটা আমাকে তো একটা প্রতিদান দিতে হয়, দায়বদ্ধতা তৈরি করবে যে না ওনার এই আস্থাটা যেন মানে পার্মানেন্ট হয়, এটা যেন পূরণ করতে পারি। ম্যাডাম ঠিক তেমনিভাবে আস্থা রাখতেন এবং উনি যখন জেলখানায় সেখান থেকেও আমার কাছে মানে মাঝে মাঝে মেসেজ পেতাম, নানাভাবেই পেতাম। উনি বলতেন যে রিজভী যেন অফিস থেকে না বের হয়, ও যেন ওখানে এটা অবস্থান নিয়ে থাকে। তো এই যে আস্থার জায়গাটা, যে আমি থাকলে কমপক্ষে যে কোনো ইয়ের উপরে হয়তো আমি কিছু কথা বলবো বা কিছু কর্মসূচি হবে এইটা। তারপরে উনি একটা সাংবাদিকদের সাথে কথা অথবা নেতাকর্মীদের সাথে ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে যেভাবে আমাকে বা আমার যে ভূমিকা এটা নিয়ে যেভাবে প্রেস করেছেন, ইদানিং খুব এটা ইয়েতে এসছে, মানে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়েছে। তো ওটা শুনেও আমার বুকটা অনেক বড় হয়েছে। যে আমার যিনি নেত্রী তিনি মানে এমন একটি আস্থার জায়গায়, এমন একটি ভালোবাসার জায়গায় তিনি রেখেছিলেন। সেখানে কয়েকটি কথা যে তাকে বারবার জামিন পাওয়ার পরও আবার জেল গেট থেকে ধরছে, সে অসুস্থ ছেলে তারপর সে করছে, সে সৎ ছেলে, এরকম কয়েকটা শব্দ ব্যবহার করেছেন যেটা ভোলার মতো না, যেটা আমার ক্যারিয়ারকে আরও মানে খুব করেছে, আলোকিত করছে তার এই কথাটুকু। রাজনৈতিকভাবে আমরা যে এখন দেখি যে ধরনের চর্চা হচ্ছে, এই গুণগত পরিবর্তনের ক্ষেত্রে আপনার ভাবনাটা কেমন? গুণগত পরিবর্তন তো অবশ্যই এটাকে আসতে হবে আমাদের, বিশেষ করে তরুণদের মধ্যে থেকে। আমাদের ছাত্রদল এদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি যেভাবে করতে হয়, আর আরেকটা থাকতে হবে তাদেরকে দেশ এবং জাতি সম্পর্কে তাদেরকে জানতে হবে, তাদের পড়াশোনা থাকতে হবে, তাদের পড়াশোনা করতে হবে সেটা নিয়ে, বাংলাদেশের হিস্ট্রি তাদের জানতে হবে। এবং এরপরে তার তো নিজস্ব পড়াশোনা আছে, সেগুলো তো করবেই, ভালো করে করবে। রাজনীতি করলে কখনোই কেউ মানে যদি সত্যিকার রাজনীতি করে তার রেজাল্ট খারাপ হওয়ার কথা না, পড়াশোনা করেও রাজনীতি করা যায় এবং সর্বোচ্চ অবদান রাখা যায়। তো সুতরাং মানে প্রচেষ্টা, পরিশ্রম এবং এগুলো থাকবেই, এগুলো থাকবে, পড়াশোনাটাও পাশাপাশি করতে হবে ফার্স্ট তরুণদের জন্য, এইটা আমার কথা। তারপরে আর পদ পদবীর জন্য কাঙ্গাল হওয়া যাবে না। হ্যাঁ, আপনি বলছিলেন যে এই যে ত্যাগী নেতা যারা রয়েছেন বিভিন্ন সময়ে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে আপনি আস্থা রাখতে বলেছিলেন, বিশ্বাস রাখতে বলেছিলেন। হ্যাঁ, আমি বলেছিলাম। এবং দেখুন আমি যেদিন বলেছিলাম একটা যুবদলের একটা ইয়েতে মিলাদে এই বক্তব্য রাখার সময়, তখন তার দেখে 2-3 দিনের মধ্যেই যুবদল ছাত্রদলের প্রাক্তন বেশ কিছু নেতা তারা মানে সরকারের বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন বোর্ডে তারা দায়িত্ব পেয়েছেন। তো আমি ওই জন্য বলেছি যে কাউকে করা মানে হতাশ হওয়া যাবে না, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে নিশ্চয়ই তার কথা, তার শব্দ সবার কাছে পৌঁছাবে এবং সে তাকে বাদ দিলে পরে এটা যে সংগঠনের জন্য অমঙ্গল হবে, হ্যাঁ, অনুচিত হবে, সেটা সবাই ভাববে এবং দল কখনোই তাকে ফেলে দিবে না। এটা তরুণদের নিয়ে কথা। এবং যারা তারুণ্য থেকে যুবক হচ্ছে, যুবক থেকে পৌর হচ্ছে আমাদের মতো, আমরাও সেটা মনে করি যে রাজনীতি হচ্ছে একটা খোরাকের মতো। হ্যাঁ, যে আমি রাজনীতি করি এটা একটা খোরাক, মানে খাদ্য যদি আমি ওইভাবে ধরি, যে আমি এটাকে মানুষের কাজে না, এটাকে আমি গলধকরণ করলাম, তারপরে এখান থেকে আমার ব্লাডে ভালো জিনিসগুলো যাবে, আমার পুষ্টি সাধিত হবে, নানাবিধ আমি নানা ধরনের মিনারেলগুলো আমার শরীরে আসবে। তো সেই কারণে আমি মানে এটাকে মনে করি, এটাকে যদি কেউ মানে একটা আনন্দদায়ক হিসাবে নিতে পারেন, একটা প্রফেশন হিসাবে নিতে পারেন, প্রফেশন ইন দ্য সেন্স ওই টাকা ইনকামের প্রফেশন না, যে আনন্দদায়ক মানে যে আমি রাজনীতি করি, আমি দেশ এবং জাতি সম্পর্কে আমার একটা মূল্যায়ন আছে এবং এই আদর্শের জন্য আমাকে কাজ করে যেতে হবে, কারণ আমি বিশ্বাস করি এই দলটি কখনোই দেশ এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এইটাই মনের মধ্যে একটা আনন্দ দিবে, আনন্দ জাগিয়ে তুলবে। তখন পদ পদবীর জন্য যে কাঙাল হওয়া, যে ভাই এটা দেন, এটা না হলেই হবে, সেটা হবে না। একদিকে রাজনীতি, একদিকে পদ পদবী, আরেকদিকে হচ্ছে টাকার যে বাণিজ্য, সেই তিনটা জায়গার মধ্যে যারা এখন বাণিজ্যের বিষয়টা নিয়ে আসে সামনে, তাদের জন্য আসলে কি বার্তা আছে? না, সেটা তো মোটেই হওয়া উচিত না।
রাজনীতি, ছাত্র রাজনীতি শেষ করার পর নিশ্চয়ই একটা ছেলেকে তাকে একটা উপার্জনের পথ থাকতে হবে। সেটা হচ্ছে সৎ, খুবই স্বাভাবিক, তার মেধার সাথে সম্পর্কযুক্ত, এবং সে যেখানে কন্ট্রিবিউট করতে পারে সেই কন্ট্রিবিউশন রেখে যে উপার্জনটা করবে সেটা করতে পারে। সেটা একজন পানের দোকানদারও হতে পারে, সেটা একজন সাইকেলের গ্যারেজের মালিকও হতে পারে, কোনো ক্ষতি নাই। সে যদি মাস্টার ডিগ্রি হয়, সে পানের দোকান দিয়ে যদি রাজনীতি করে, এটা হবে মানে সবচেয়ে উৎকৃষ্ট একটা উদাহরণ হবে যে আমি একটা একটা সৎ পেশা দিয়ে আমি রাজনীতি করি। এবং এটাই হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন কি বলে যে ভারতের প্রধানমন্ত্রী মোদি চা বিক্রি করেছেন এবং সেটা গর্বের সাথে বলে চা বিক্রি করেছে। এর মধ্যে সে হয়তো তার রাজনীতির সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু তার যে বেড়ে ওঠা, গড়ে ওঠা, হ্যাঁ, সেটা তো একটা বিরাট স্ট্রাগলের, একটা সংগ্রামের কাহিনী। চা বিক্রি করেছেন, ওরই মধ্যে পড়াশোনা করেছেন, ম্যাট্রিক পাস করেছেন, যতটুকু তার মেধা অনুযায়ী সে মাস্টার ডিগ্রি পাস পর্যন্ত করেছেন গুজরাট বিশ্ববিদ্যালয়ে, যতটুকু শুনেছি আমি। তাহলে আর এদিকে ঠিক ততখানি তিনি অ্যাক্টিভ থেকেছেন রাজনীতিতে। তো রাজনীতি অ্যাক্টিভ থেকে একটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা তো করা যায়, এটা তো কোনো অসুবিধা নাই। কিন্তু উনি চা বিক্রি করেছেন, তার প্রফেশন হলো যে চা বিক্রিতে, কোনো ক্ষতি নাই। তিনি একজন ভারতের একজন সম্মানিত প্রধানমন্ত্রী, এবং তিনি এটা গর্বের সাথে বলেনও। আমাদের দেশের অনেকে হঠাৎ বড়লোক হয়ে গেলে, ধনী হয়ে গেলে, বা একটা বড় চাকরি করে গেলে তার ব্যাকগ্রাউন্ডে যদি এরকম থাকে, যদি কৃষক থাকে, বলতে চায় না। আবার বহু মানুষ আছে গর্বের সাথে বলে আমার বাবা কৃষক, আমি কৃষক পরিবারের ছেলে, আমি ওখান থেকে আজকে সিএসপি হয়েছি, বা আমি ক্যাডার সার্ভিসের চান্স পেয়েছি, সচিব হয়েছি। অনেকে বলে, অনেকে আবার লজ্জা পায়, এটা বলে না। কিন্তু আমি ভারতের, আমার তার রাজনীতি আমি মোটেই পছন্দ করি না। সে ভারতের যে সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তুলেছেন, এটা খুবই বিপজ্জনক। কিন্তু তার যে সংগ্রামী জীবন, এটাকে আমি স্যালুট করি, যে সে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজেকে জাতীয় রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। তো যাই হোক, এনিওয়ে, তো আমি যেটা বলছি এই কারণে যে স্ট্রাগল এবং এর সাথে পড়াশোনা থাকলে, আর্ট অফ টকিং, চেষ্টা থাকলে, চেষ্টা, আর্ট অফ টকিং, কথা বলা, এটা অর্জন করে রাজনীতি করতে পারলে তাকে কেউ কোনোদিন করবে না, ফেলে দেবে না। ভারতের কথা আসছিল, এই যে আমাদের যে নীতি, যে এখন যে নীতি আমাদের চলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী যেটা ঘোষণা দিচ্ছেন বারবার, সেই ক্ষেত্রে আমাদের বৈশ্বিক নীতিটা কি হওয়া উচিত সবার সাথে সম্পর্কের ক্ষেত্রে? না, সবার সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা আমাদের ঘোষিত নীতি আছে যে বহির্বিশ্বে আমাদের কেউ প্রভু নাই, সবাই বন্ধু। আমরা প্রত্যেক দেশের প্রতি আমরা বন্ধুত্বের হাত প্রসারিত করে রাখি, এবং প্রত্যেকের স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে কেউ সম্মান করবে, আমিও সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান করি। সেই দেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেটাকে আমরা সমর্থন করি। ঠিক তেমনিভাবে সেই সমস্ত দেশ বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, তার যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতি সম্মান, সেই সম্মানটা দেখাবে। এখান থেকে কেউ এই জায়গাটা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশে, যত শক্তিশালী দেশ হোক না কেন, সে যখন এই পথকে উপেক্ষা করে অন্য কোনো নীতি অবলম্বন করে, তখন তো পৃথিবীর কোনো দেশই সেটাকে মেনে নেবে না, সে যত ছোট দেশই হোক আর যত বড় দেশই হোক। আমি আমার সীমানা, আমার সম্পদ, আমার জনগণ, আমার পতাকা, আমার যা কিছু আছে সেটা নিয়ে আমি চলব। আর আমার এই চলারকে অন্য দেশ এটাকে রেসপেক্ট করবে, এটাকে সম্মান দেখবে। ঠিক তদ্রূপ বাংলাদেশেরও অন্য দেশের জনগণ তাদের পতাকা, তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্বকে রেসপেক্ট করে এই ঘোষিত নীতি। তো এটাই হচ্ছে বিএনপির বা বর্তমানে রাষ্ট্রের এটা ঘোষিত নীতি। আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করি না, কারো সার্বভৌমত্ব দুর্বল হোক সেই কাজও করি না, এবং আমরাও চাই যে আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের পথ চলা, আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার, সেখানে এদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই দেশ চলবে। কূটনৈতিকভাবে বিএনপির দল হিসাবে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে ওঠার বিষয়টা এখন কিভাবে হচ্ছে? সেটা তো ক্রমাগতটা হয়ে উঠছে। খুবই আমি বলবো যে এই যে কূটনৈতিক সম্পর্কের যে ইতিবাচক যে দিকগুলো ইতিমধ্যেই ফুটে উঠেছে।
নানাভাবেই আমাদের যে দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাগুলো খুলতে শুরু করেছে। যেমন আপনার মালয়েশিয়ার মার্কেট আপনি দেখেছেন, আরও বিভিন্ন দেশ যেগুলো গত ফ্যাসিবাদী আমলে তাদের সাথে ইন্টারাকশন, তাদের সাথে কমিউনিকেশন, বিভিন্ন আদান প্রদান একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আবার নতুন করে খুলতে শুরু করেছে। তো আমি মনে করি যে এই যে ওপেন আপ হওয়া, যেটা জিয়াউর রহমানের সময় হয়েছিল, তার আগে কি ছিল? একমুখী একটা পররাষ্ট্রনীতি, একমুখী একটা ব্লকের মধ্যে ঢুকে যাওয়া। জিয়াউর রহমান ওপেন আপ করে দিলেন, সারা বিশ্ব উন্মুক্ত হয়ে গেল, এবং বিশেষ করে পশ্চিমা দেশগুলো, মুসলিম দেশগুলোর প্রত্যেকের সাথে একটা দারুণ সম্পর্ক গড়ে উঠল। তো বাংলাদেশ এখন জিয়াউর রহমানের যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের আমি এখন অনেকটাই পুনরাবৃত্তি দিচ্ছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তিনি সেই ওপেন আপটা করছেন। পৃথিবীতে আমাদের বহু বন্ধু রাষ্ট্র আছে যারা বাংলাদেশকে ইতিবাচকভাবে নিচ্ছেন, এবং আমাদের যেখানে আমরা ম্যান পাওয়ার রপ্তানি করতাম, তারা আস্তে আস্তে তাদের বন্ধ দুয়ার খুলে দিচ্ছে, এবং আমাদের এখান থেকে শ্রমিক যাওয়ার, কর্মচারী যাওয়ার পথ সুগম হয়েছে। এতেই বোঝা যায় যে আমাদের পররাষ্ট্রনীতি একটা সুশৃঙ্খল এবং শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অগ্রসর হচ্ছে। কর্মসংস্থানের একটা ঘোষণা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে দলের পক্ষ থেকে সরকারকে আপনারা? না, পরামর্শ তো এটা দেওয়া হয়েছেই দলের পক্ষ থেকে ক্রমাগতভাবে। দলের পরামর্শের ক্রমেই তো ইশতেহার রচিত হয়েছে, 31 দফা রচিত হয়েছে। এখন যেটা সরকারে যেটা চলছে, সেখানে আমি অ্যাডভাইজার হিসেবেও লিখিত পরামর্শ যেগুলো দেওয়ার, বিশেষ করে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির যে দায়িত্ব আছে, আমি সেখানে দিয়েছি যে বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যাতে করা হয়। অনেক কলকারখানার হয়তো মেশিনপত্র নষ্ট হয়েছে, সেটা বিএমআরই করা যায়। সেই নষ্ট হয়ে যাওয়া মেশিনপত্রের জায়গায় নতুন মেশিনপত্র আমাদের নিয়ে এসে কলকারখানা আমাদের চালু করতে হবে, এবং এর সাথে সংশ্লিষ্ট আরও বিভিন্ন সিস্টার অর্গানাইজেশন গড়ে তুলে যায় কিনা সেটাও দেখতে। যেমন জুট মিলগুলো, সরকারি জুট মিলগুলোর প্রচুর সম্পত্তি আছে, সেখানে হয়তো শুধু বস্তা তৈরি হয় বা সুতলি তৈরি হয়, কিন্তু সেখানে জুটের ব্যাগ এবং জুটের যে আরও বাই প্রোডাক্ট যেগুলো আছে, যেমন জুতাতেও জুট লাগে, বহু ক্ষেত্রেই জুট লাগে। জুট হচ্ছে একটা ন্যাচারাল ফাইবার, হ্যাঁ, যে পৃথিবীতে সিনথেটিক ফাইবারের যে পরিবেশ নষ্ট করার যে ঘটনাগুলো আজকে প্রমাণিত হচ্ছে, মানে বিজ্ঞানীরা এই ব্যাপারে খুব হুঁশিয়ার করছেন, সেই ক্ষেত্রে আবারও ন্যাচারাল ফাইবারের জনপ্রিয়তা বাড়ছে। জুট তো এখন সবচেয়ে দামি একটা ফাইবার হবে, হ্যাঁ, একটা সুতা হবে। জুটের কাপড় হতে পারে, জুটের লুঙ্গি হতে পারে, জুটের শার্ট হতে পারে। তো এগুলো আমরা যদি করি, তাহলে এটা যেন মানে আমাদের স্বাস্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ, স্বাস্থ্য ভালো রাখবে, পরিবেশ ভালো রাখবে। ঠিক তেমনিভাবে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। একসময় যে সোনালি আঁশ আমরা বলতাম, সেই সোনালি আঁশের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আসবে, সেই ঐতিহ্য আবার ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে তাগিদ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ক্রমাগতভাবে বসছেন সবার সাথে, বসে এই তাগিদগুলো দিচ্ছেন। টেক্সটাইল মিলগুলো আবার চালু করা, সেটা ব্যাপারেও তিনি বলেছেন, এবং সেই টেক্সটাইল মিল মানে প্রত্যেকটার ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এগুলোরও যাতে ব্যবস্থা করা যায়। একটা গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে ধরুন, যেখানে আপনার ফেব্রিক থেকে হচ্ছে পোশাক তৈরি করা হচ্ছে, কিন্তু তার পাশে যদি তাদের একটা জায়গা থাকে, সেখানে তো গার্মেন্টসের সাথে আরও অনেক আইটেম যারা করে, বোতাম করে না, তো ওখানেও বোতাম লাগানো বা আরও যেগুলো এক জায়গায় অনেক কিছু মানে আরও যেগুলো ব্যবহারযোগ্য একটি পোশাকের সাথে, সেগুলো ওখানে করা সম্ভব হয়। ঠিক তেমনি গভর্নমেন্ট যে কারখানাগুলো আছে, তাদের তো প্রচুর আছে, জায়গা জমি আছে। তো সেই জায়গা জমিগুলো আমাদের ব্যবহার করতে হবে, যাতে সেটা মানে ব্যাপক শ্রমঘন একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে। আমাদের পাকশি কাগজের মিল একসময় ছিল ভালো সাদা যে কাগজ, একদম ভালো, হ্যাঁ, উন্নত মানের, সেটা ছিল পাকশির। বন্ধ হয়ে আছে, কে কি খুলে নিয়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। তো সরকার ওই ব্যাপারে মানে শক্ত হাতে সেগুলোকে করছেন। এটা আমরা আবার চালু করব, দরকার হলে আমরা এটার প্রোটেকশন দেবো। আমরা যদি সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি অফিসকে বলে দেই যে ঠিক আছে, তোমরা ইম্পোর্টেড কাগজ কিনবে,
টোটাল কাগজ যেটা লাগে তার তুমি 10% কিনো, আর 90% তুমি কিনবে দেশীয় লোকাল ইন্ডাস্ট্রি industry থেকে। তাহলে আমাদের যে নিউজ প্রিন্ট যেটা খুলনার নিউজ প্রিন্টে যদি আমরা সকল ইউনিভার্সিটি কলেজ স্কুলে বলে দিই যে এখন তো বল পেন ব্যবহার করা যায়, আমাদের সময় বল পেন ব্যবহার করা যেত না, হ্যাঁ, সব কালি কলম, তো বল পেন যেহেতু ব্যবহার করা যায় তো নিউজ প্রিন্টের কাগজও ব্যবহার করা যায় যেতে পারে সেখানে। তো তোমার মানে একটা পেজ যদি আমরা পাকশিরিয়ে নেই, ওই সাদাটা যদি নেই, আর বাদ বাকি কাগজ থাকবে নিউজ প্রিন্টের, তাহলে আমাদের নিউজ প্রিন্ট মিল চলবে না কেন? মারাত্মকভাবে এটা চলবে। আমরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত, এমনকি আমরা যদি প্রাইভেট অফিস আদালতকেও যদি বলি তোমাদেরকে ভাই উৎসাহিত করা হ্যাঁ, সবাইকে, উৎসাহিত করা যায় তোমাদেরকে দেশীয় এটা পণ্য নিতে ব্যবহার। হবে। দেশীয় পণ্য ব্যবহার করো, সবাই করবে, আর তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা বাঁচাতে পারবো। সঙ্গে কর্মসংস্থানের জায়গাটা হ্যাঁ, থেকে। শুধু ওই বাইরের বিনিয়োগ নিয়ে এসে আমরা বেচে দিব, প্রাইভেটে বেচে দেবো হবে না, সরকারি ইয়েও থাকবে। ভাই আপনার সরকার তো শুধুমাত্র যেটা বেসরকারি বাণিজ্যিকীকরণের ব্যাপারে উৎসাহিত করা তো কাজ না, সরকারকে কখনো কখনো সরকারকে তো সোশ্যাল ওয়ার্ক করতে হয়, সরকারকে তো জনগণকে বাঁচাতে হয়। পুঁজিপতিরা তো তার পুঁজির ব্যাপারটা সবসময় সরবরাহ চিন্তা দেখবে, করে, হ্যাঁ। কিন্তু গভর্নমেন্টকে দেখতে হবে জনগণের কথা। জনগণের কথা, জনগণের স্বার্থ চিন্তা করতে হবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যাতে স্মুথলি চলে, পরিবেশ যাতে ভালো থাকে, সে প্রোটেকশনও সরকার দিবে, কিন্তু শুধুমাত্র মানে জনগণকে একজন নিষ্পেষিত করে নয়। মানে কি বলে মিল মালিক যখন শুধু তার নিজের স্বার্থটা দেখবে, নিজের বিলাস ব্যসনে ব্যস্ত থাকবে, শ্রমিকের স্বার্থটা উপেক্ষা করবে, সেটা করা যাবে না। সেইখানে একটা কি বলে যে লিয়াজো অফিসারের কাজ করবে হচ্ছে সরকার, এটাই হলো পৃথিবীতে তাই করে। আপনি আমেরিকায় দেখেন, ওটা তো আরও বেসরকারি বাণিজ্যিকীকরণের একটা দেশ, হাইয়েস্ট ক্যাপিটালিস্ট কান্ট্রি। কই যখন মানে একটা ইয়ে হলো কি বলে যে আপনার ওই একটা ধস নামলো, ইকোনমিক যখন একটা ডিপ্রেশন তৈরি হলো এই কিছুদিন আগে 2010 সাল থেকে শুরু করে এর মধ্যে 15, 16, 17, 18 সাল পর্যন্ত আমরা দেখলাম যে যে ধসের ব্যাপারে অনেক হইচই হলো, ইয়ে হলো, সরকার বেইল আউট একটা কর্মসূচি নিল, অর্থাৎ সরকার টাকা দিয়ে সেগুলো প্রোটেকশন দেবে, সেই কাজগুলোকে প্রোটেকশন দেবে। তাহলে সরকার একটা রেগুলেটরি ভূমিকা পালন করে এবং ফাইনালি সরকার হচ্ছে প্রোটেকশন দিতে হয়, সোশ্যাল ওয়েলফেয়ার নেট যেটা আছে সেটাকে দিতে হয়, আবার কলকারখানা যদি ধ্বংস না হয়ে যায় সেটাই দেখতে হয়। এই জন্য যে সমন্বয় সাধন করা, শ্রমিক শ্রেণী, জনগণ এবং মানে প্রাইভেট ম্যানেজমেন্ট, আমি যদি বলি কারখানা মালিক টালিক না বললে এটা পুরোনো টার্মিনোলজি, এদের মধ্যে একটা বড় ধরনের লিয়াজো অফিসারের ভূমিকা পালন করে। এইটা বাংলাদেশেও এই কাজগুলো করা দরকার এবং এই কাজগুলোই শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং তিনি এই সরকারি যে কলকারখানাগুলো আছে সেগুলোকে চালু করার উদ্যোগ নিয়েছেন, যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো চালু করার উদ্যোগ নিয়েছেন, এবং এটাকে আরও কীভাবে ডাইভার্সিফাইড করা যায় সে ব্যাপারেও তিনি চিন্তাভাবনা করছেন। কারণ আমাদের অনেক ল্যান্ড পড়ে আছে এই সমস্ত কলকারখানা, সরকারি কলকারখানার অভ্যন্তরে। অল্প সময় 6 মাসে যে সরকারের পদযাত্রা, এইখানে আসলে কোনো বাধা বিঘ্নতি আপনার কাছে না, বাধা বিঘ্নতি না, কিছু ধরেন স্বাভাবিকভাবে কিছু বাধা বিঘ্ন চলে এসেছে। যেমন ধরুন আমেরিকা এবং ইরান যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আপনার বন্ধ হয়েছে, মানে ওখানে কার্যক্রম মানে বাণিজ্যিক জাহাজ আর ওখানে যেতে ভয় পাচ্ছে, কারণ সেখানে মাইন পোতা আছে, সেখানে ওই কি বলে যে কখন আকাশ দিয়ে উড়ে বা কোনো মিসাইল এসে জাহাজের মধ্যে পড়ে কিনা, একটা যুদ্ধক্ষেত্রের অবস্থা আছে। কিন্তু ওই রুটটা হচ্ছে আপনার ক্রুড অয়েল, ফার্নেস অয়েল, নানাবিধ জ্বালানি ওই রাস্তা দিয়ে আসে, এবং প্রতিদিন 140 থেকে 145টা জাহাজ ওদিক দিয়ে ক্রস করতো, বিভিন্ন আরবের দেশ থেকে নিয়ে জায়গা দিয়ে ক্রস করতো করে, ধরেন এদিকে মানে একেবারে সাউথ এশিয়া, ইস্ট এশিয়া এইসব জায়গায় যাচ্ছে, ওদিকে ওয়েস্ট এশিয়া বিভিন্ন জায়গায় যাচ্ছে ওই পথ দিয়ে। তো যখন এটা মানে এই ঘটনাটার কারণে আমাদের এখানে জ্বালানির যে সংকটটা হয়েছে, এটা তো হচ্ছে একটা মানে মানে এটা সরকার বা সরকারের কোনো ত্রুটির কারণে হয়নি, সরকারের যে এখানে ভুল বা সরকারের কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছে তা তো না, এটা মানুষ দিব্য চোখে দেখতে পাচ্ছে যে কী ঘটনা হচ্ছে। ওদিকে ফ্লোটিং টার্মিনাল নষ্ট হয়েছে, সবাই জানে। ফ্লোটিং টার্মিনাল নষ্ট হওয়ার কারণে ওখানে যে রিগ্যাসিফিকেশনের যে ইউনিটগুলো, যে বিভিন্ন জায়গা থেকে এলএনজি যে কার্গোগুলো আসতো ওখানে রিফিল করা হতো,
তারপরে রিগ্যাসিফিকেশন করা হতো। এবং 2টা ওখানে ইউনিট আছে, সেখানে মানে এই যে কাজগুলো হতো, যেখান থেকে বাংলাদেশের গ্যাস লাইনে গ্যাস যেত, গ্যাসের মানে উচ্চ চাপ থাকতো এবং তাতে রান্নাঘরের চুলা জ্বলতো, মিল কলকারখানাগুলো চালু থাকতো, বিদ্যুৎ চালু থাকতো, কারণ গ্যাস দিয়েই তো বিদ্যুৎ উৎপাদন হয়। তো এই কাজগুলো হতো। তো এই 2টার কারণে আমাদের জ্বালানির যে সংকট হলো, তাতে এই বিপর্যয়ের মুখোমুখি, মানে বিদ্যুৎ বিভ্রাট বা বিপর্যয় হয়েছে। তো গতকাল থেকে আর সেটার সম্ভাবনা কমে গেছে, কারণ ওই মানে ফ্লোটিং যে টার্মিনাল, সেটা মোটামুটি ওটা মেরামত হয়ে গেছে। ওখানে এখন আসছে, মানে গ্যাস সেখানে। এই পরিস্থিতি নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে কিনা? না, এটা তো হলো মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার। আমি আগেই বলেছি, ঘোলা পানিতে মাছ শিকার করলে এটা জনগণের দৃষ্টিতে ভালো ঠেকে না। জনগণ কিন্তু এটা বুঝতে পারছে যে এটা বিএনপি, কেউ তো অভিযোগ করেনি যে বিএনপি কোনো সিন্ডিকেট করেছে, বিএনপি জ্বালানি নিয়ে নিয়ে কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা দিচ্ছে, তা তো এটা দেখেনি। মানে ওপেন যেভাবে মানে এটার হয়, এটা ইম্পোর্ট হয়, মানুষ সেটা দেখছে। বরং এই সরকার আরও অ্যাডিশনাল 40,000 কোটি টাকা শুধু গ্যাস আমদানি, জ্বালানি আমদানির জন্য দিয়েছে বাজেটের বাইরে। তো তার যে আন্তরিকতাগুলো মানুষ বুঝতে পারছে, যার কারণে জনগণের মধ্যে থেকে কিছু হইচই নয়। কিন্তু অন্য কিছু দেখতে না পেয়ে যা হয়, যে কি বলে যে নাচতে না জানলে উঠোন বাঁকা। হ্যাঁ, তো সেই উঠোন বাঁকার মতো কেউ মানে কথা বলছেন, অভিযোগ আরোপ করছেন, কিন্তু এটা মানুষের চোখে, মানুষের কাছে এটা ধোপে টিকে নেই। আমরা দেখেছি যে এই যে বিএনপির কাউন্সিল, সেটা হবে কবে নাগাদ? এটা নিয়ে এটা নিয়ে তো এখনো সিদ্ধান্ত দেয়নি, তবে ঘোষণা আছে যে অতি তাড়াতাড়ি হবে। সেই কাউন্সিলে কোনো পরিবর্তন বড় ধরনের কিছু? সেটা তো কাউন্সিল যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন। নিঃসন্দেহে কাউন্সিলে নতুন নেতৃত্ব আসে, সেটা অনেকেই আসবে। অনেক আবার যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা মানে ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে চলে যাবে, মানে নিচের দিকে হয়তো তার ভেসে যাবে, কেউ উপরের দিকে ভেসে উঠবে। এটা তো নতুন নিয়ম। এটাতে এই যে নতুন রক্ত যখন সঞ্চালিত হয়, মানে তখন মানুষের শরীর তো সুস্থ হয়ে ওঠে। তো একটা সংগঠনের জন্য যখন নতুন ব্লাড যখন যুক্ত হয়, নতুন নেতৃত্ব যখন আসে, তখন সংগঠনটা অনেক বেশি তেজোদ্দীপ্ত হয়, গতিশীল হয়, বলশালী হয়। নভেম্বর ডিসেম্বরের আগে কি কাউন্সিল হওয়ার সম্ভাবনা? না, এটা তো সিদ্ধান্ত হয়নি, আগে বলেছি আমি আপনাকে। সিদ্ধান্ত হলে যে কবে তারিখ ঘোষণা করা হবে, এটা কোন বারে হবে, কোন মাসে হবে, এ নিয়ে কি আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে? স্থায়ী কমিটির তো বৈঠক আমি স্থায়ী কমিটি আসার পর এখনো হয়নি। তো আমার মতে যে নিশ্চয়ই হয়তো খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন পার্টির চেয়ারম্যান। অনেক কমিটি দেখেছি, জেলা কমিটিগুলো আছে, ঢাকা মহানগরের কমিটিগুলো আছে, এখনো ঘোষণা হয়নি। সেক্ষেত্রে কোনো ধরনের আহ্বায়ক কমিটি যখন যদি ঘোষণা হয় তখন কাজগুলো আবার পুরোদমে শুরু হবে। এখন তো ধরেন একটা নতুন গভর্নমেন্ট এসছে, গভর্নমেন্টের কাজ আছে, এর মধ্যে একটা মানে পুনর্গঠন হলো, 4 জন স্ট্যান্ডিং কমিটির মেম্বার হলো, আমাকে এই দায়িত্ব দিলেন যিনি এইখানে মহাসচিব ছিলেন। এই মানে ফ্যাসিস্ট আমলের গোটা আমল থেকে শুরু করে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাষ্ট্রপতি হয়েছেন। একটা পুনর্গঠন প্রক্রিয়া গেল না এর মধ্যে। তো সুতরাং আবার নতুন করে হয়তো নির্দেশনা আসবে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাব। দল এবং সরকার এই দুইটার একসাথে পরিচালনা করা কঠিন কিনা? আমি মনে করি যে গণতন্ত্রের অব্যাহত থাকলে, গণতন্ত্রের চর্চা যদি আমরা চালিয়ে যাই, তাহলে এই দেশকে মানে উন্নত করতে বেশি দিন সময় লাগবে না। এখনও পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকা বলতে আমেরিকা, কানাডা, ওদিকে দক্ষিণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদিকে জাপান, এখন তো চায়না গড়ে উঠছে। মানে আমি জাপান পর্যন্ত যদি আসি, দেখব যে গণতান্ত্রিক সরকারই সবচেয়ে উৎকৃষ্ট সরকার হয়েছে, কারণ এইসব দেশগুলো তাদের পার ক্যাপিটা ইনকাম বেশি, তাদের সোসাইটির ডেভেলপমেন্ট মানে কম্পেয়ার টু এশিয়া বা থার্ড ওয়ার্ল্ড এর চাইতে অনেক উপরে, মানুষের গড় স্বাস্থ্য অনেক ভালো, মানে এবং গড় খাদ্য সেটা অনেক পুষ্টিমান সেখানে নিহিত রয়েছে, এবং সব দিক থেকে কমিউনিকেশান, যাতায়াত, তারপরে মানুষের সোশ্যাল সিকিউরিটি, সবগুলোই তো পৃথিবীর অন্যান্য দেশের ইন্ডেক্সের চাইতে তাদেরগুলো অনেক উঁচু।
গণতন্ত্র হত্যা যারা করেছে বারবার, এবং বিগত ফ্যাসিস্ট সময়ে যারা রাজনীতি থেকে আপনাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে বারবার বিভিন্ন রকমভাবে, তাদের বিষয়ে আপনাদের এখনকার দর্শনটা কেমন? তাদের বিষয়ে আমাদের ভীষণ তো নিঃসন্দেহে ভয়ঙ্কর রকমের অপরাধের সাথে তারা যুক্ত ছিল, যারা যুক্ত ছিল। যারা ছিল না তাদের কথা বলবো না। অনেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কট্টর আওয়ামী লীগের সাপোর্টার, কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে চণ্ডনীতি, আওয়ামী লীগের এই চণ্ডনীতিকে অনেকেই মানে পছন্দ করেনি। ওরা বাসে ঘাটে ট্রেনে অনেকে সাথে দেখা হতো, বলতো ভাই আমরা তো এইরকম আওয়ামী লীগ চাইনি, বলেছে। আওয়ামী লীগেরও অনেক সমর্থক, হ্যাঁ, বা কর্মীরাও অনেক সময় বলেছে। নেতারা যারা হয়তো পছন্দ করতো না তারা হয়তো চুপ থেকেছে। কিছু লোক অতি উৎসাহী হয়েছে, পুলিশ অফিসারদের মধ্যে কিছু লোক উৎসাহিত হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা করেছে, এবং তারা শেখ হাসিনার যে একটা প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি, সেই মনোবৃত্তির সাথে তাল মিলিয়ে এই গণহত্যাগুলো করা হয়েছে, গুম খুনগুলো করা হয়েছে। সুতরাং আর ভয়ঙ্কর অপরাধী, এবং এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই দেশ আবারও মানে একটা খানাখন্দকের মধ্যে পড়বে, আবারও ফ্যাসিবাদের উত্থান হবে, এবং এই জাতির মুক্তি কোনোদিন হবে না। তাদের কি অনুতপ্ততা দেখতে পাচ্ছেন বা কোনো কিছুতে তারা এখন মোটেই না। দায় বরং স্বীকার করে কিনা? যতটুকু আমরা অডিও ভাইরাল দেখি তাতে তো মনে হচ্ছে যে সেই প্রতিহিংসার আগুনই জ্বলছে। তো সেটা হলে পরে তো মানে কোনোভাবেই এই তাদের যে ফ্যাসিস্ট মনোবৃত্তি, আসলে তাদের ডিএনএর মধ্যেই ফ্যাসিজম আছে। তার বাকশাল যে তার বাবা করেছিল সেটাই তো একটা ফ্যাসিজম, যে এক নেতা থাকবে, একটা দেশ যেহেতু এক নেতা থাকবে, একটাই রাজনৈতিক দল থাকবে, একটাই পত্রিকা বা তিনটা পত্রিকা, তাও সেটা দল মানে পার্টি যেটা বলে দিবে, সরকার যেটা বলে দেবে, তার বাইরে কোনো কথা লিখতে পারবে না। এইভাবে করেছিল তারা, মানে ফ্যাসিজম তৈরি করেছিল। সেই ফ্যাসিজমের একটা আরেকটু আধুনিক সংস্করণ হচ্ছে তার কন্যা শেখ হাসিনার এই 17 বছরের ফ্যাসিজম। সংস্কার নিয়ে বিএনপির 31 দফা যে আন্দোলন ছিল, কর্মসূচি ছিল, এবং নির্বাচনের ইশতেহারও রয়েছে, সেটি বাস্তবায়নে আপনি মনে করেন কতটুকু এগোতে পেরেছে বিএনপি? বিএনপি অবশ্যই এগোতে পারছে, এবং যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলোর বিষয়ে আহ্বান করছে বিরোধী দলকে, আসুন এগুলো আমরা নিষ্পত্তি করে জুলাইয়ের প্রত্যেকটা বিষয় আমরা মানব, কিন্তু কিছু কিছু যেহেতু নোট অফ ডিসেন্ট আছে এটা আমরা খোলামেলা আমরা আলোচনা করি, পার্লামেন্টে ডিবেট হোক। ডিবেট হওয়ার পর ভালো মন্দ তো বিচার এটা হতে পারে। একটা জিনিস, একটা খসড়া হলো, তো খসড়া মানেই তো মানে চূড়ান্ত না। তো সেটা আবারও চুলচেরা বিশ্লেষণ করে যেটা পার্লামেন্টের মধ্যে যেটা ফিক্সড হবে, ঠিক হবে, সেটা আপনার আইনীকরণ হতে পারে, সেই লটা পাস হতে পারে। তো আমি মনে করি যে এখানে কোনো বাধা নেই। তবে জুলাই সনদ এটা অবশ্যই বিএনপির সরকার এটা আইনি রূপ দেবেন। যেটা সংবিধান সংশোধন করতে হয় সেটা সংবিধান করবে, সংবিধান সংশোধন করে সেগুলো ইনকর্পোরেট করা হবে। যেগুলো সাধারণ আইন প্রণয়ন করে পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে সেটা সেইভাবে হবে। মানে যে সমস্ত বিষয়গুলো মধ্যে রয়েছে, জুলাই সনদের মধ্যে রয়েছে, সেই বিধানগুলোর যেগুলো মানে সংবিধান সংশোধনের যেগুলো উপযোগী সেগুলো সংবিধান হবে, যেগুলো সাধারণ আইন প্রণয়নের সাথে যেগুলো জড়িত হওয়া উচিত সেগুলো সাধারণ আইনের মতোই সেগুলো আইন প্রণীত হবে। একটু অন্য বিষয়ে কথা বলি, এই যে রাজনীতি দীর্ঘ সময় অতিক্রম করতে গিয়ে পরিবারকে সময় দেওয়া বা পরিবারের কোনো অভিযোগ আছে কিনা আপনার প্রতি? না, সেটা তো মানে অভিযোগ তো থাকতেই পারে, সবাই চায় পরিবার সবাই একসাথে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, কিন্তু যেহেতু রাজনীতিকেই জীবনের ব্রত হিসাবে ধরে নিয়েছি, তো তখন পরিবার যেটা তারা তাদের মানে ধরে নিয়েছে যে, আমার স্ত্রীর কথাই যদি বলি যে এখন তো তাকে মানে ফিরিয়ে আনা যাবে না। তো এই যে মানে চলার পথ, এই যে সংগ্রাম, এই সংগ্রামের সাথী হিসেবেই কাজ করেছে। যদিও আমার মিসেস সরকারি চাকরি করেছে, কিন্তু কতবার ডিবি এসে উৎপাত করেছে, বাসায় হুমকি দিয়েছে, নানাভাবে ঝামেলা করেছে। যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার মালিক বলেছে চলে যেতে, সরে যেতে। তারা আশ্রয়ও দিয়েছে, আবার যখন তাদের উপরে যখন চাপ দিয়েছে পুলিশের দিক থেকে, মানে একটা ভয়ঙ্কর রাষ্ট্র ছিল। তো পুলিশকে দিয়ে বাড়ির মালিককে চাপ দিচ্ছে যেন আমাদেরকে বের করে দেওয়া হয়। একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার যে কোনো বাসা ভাড়া নিতে পারি, যে কোনো বাসা যে কোনো জায়গায় এই দেশের ভূমিকার মধ্যে আমি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারি, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা এবং তার ফ্যাসিজম। পুলিশ থ্রেট করত বাসার মালিককে
যে ওনাকে এখান থেকে বের করে দেন, না হলে আপনাকে মামলা দেবে, ধরলো এবং একবার ধরেও নিয়ে গেছিলো। সে বেচারাও সরকারি কর্মকর্তা ছিল, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, সে তখন চাকরিরত। তাকে নিয়ে গিয়ে ডিবি অফিসে নিয়ে গেল, যাই হোক তার পরের দিন মানে ভূমি সচিব ইন্টারফেয়ার করে তাকে ওখানে মুক্ত করেছে। এই পরিস্থিতি, তো এই কাহিনী তো বিরাট কাহিনী। দারোয়ানকে ধরে নিয়ে গিয়ে পা ভেঙে দিয়েছে রিমান্ডের নেমে, তারপরে জেলে প্রায় 2-3 মাস তাকে থাকতে হয়েছে। এই কারাগারে আপনার জীবনটা কেমন কেটেছে? কারাগার তো কারাগার, করে জীবন আর কাটবে কি? সেখানে বাড়তি করে আলাদা করে নির্যাতন? সেখানে তো কারাগারটাই তো একটা নির্যাতনের জায়গা। তবে আমি বলবো যে কারাগারে যাওয়ার পরে মানে আমি কারাগারের যে ভিতরের আরও যে সমস্ত পরিবেশের মধ্যে আমি থাকতাম না, তো আমি জাস্ট একটা সেলের মধ্যে আমি বই টই নিয়ে ওখানে বসে যেতাম, সকালে একটু হাঁটাহাঁটি করতাম, বিকালে একটু হাঁটাহাঁটি করতাম, আর সারাদিন মানসিকভাবে কোনো টর্চার রাত 10টা-11টা পর্যন্ত বই পড়ে ঘুমিয়ে পড়তাম, আবার ভোর 5টায় উঠে পড়তাম। এটা ছিল আমার কারাগারের ভিতরে নিত্যদিনের আমার কর্মসূচি। মানসিক নির্যাতন করা হতো কিনা? মানসিক নির্যাতন করা হতো, কতগুলো তো বেদনাদায়ক ব্যাপার আছে। কোর্টে গেছি, কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, যে ডেট থাকে, নিয়ে যায় ভাঙাচুরা, সেই মানে নিপীড়নের এগুলো হচ্ছে। হয়তো গায়ে লাঠি দিয়ে বাড়ি দেয়নি, কিন্তু নিপীড়ন কি, আপনার একটা ভাঙাচুরা, ওই যে আপনি দেখেন যে প্রিজন ভ্যানগুলো, সেই প্রিজন ভ্যানে নিত, যখন বসার জায়গা নাই, একটা ভাঙা হয়তো চেয়ার, যখন জোরে ব্রেক করতো ছিটকে গিয়ে সামনে পড়ে যেতাম, আমার ডান পা ভাঙা, বাম পা ভাঙা, কিন্তু এই পরিস্থিতি হতো। একটা কখনো চেয়ারও দিত না, অনেক বকাবকি অনেক করার পর হয়তো কখনো দিত, কখনো দিত না। মওদুদ ভাইয়ের মতো মানুষ, মানে প্রাজ্ঞ বয়স্ক আইনজীবী, তাকেও এরকম একটা চেয়ার দিয়েছিল, এবং আমাদের সামনেই তিনি একদিন ছিটকে পড়ে গেলেন যখন ব্রেক করলেন। ওটা তো এমন জায়গা, ধরারও জায়গা থাকে না, যে ধরার জায়গা যেটা ছিল সেটা খুলে ফেলে দেয়। তারপরে আমি তো যেহেতু আমার পায়ের সমস্যা আছে, গুলিবিদ্ধ হয়েছিলাম আন্দোলনে, এগুলো যেগুলো সমস্যা আছে, তো সেগুলো কোনো তো বিবেচনায় নিত না। ওই একটা নিচে একটা টায়ার থাকে না, টায়ার ফেলে রাখতো, বলতো ওখানে বসেন। এইভাবে মানসিক যন্ত্রণা দেওয়ার চেষ্টা করতো। এবং কোর্টে যখন দেখা করতে আসতো আমার স্ত্রী, হয়তো কিছু খাবার টাবার নিয়ে আসতো, মানে যখন যেতাম ওগুলো নিয়ে, যখন আবার কারাগারে যখন বিকেলে নিয়ে যেত, তো ওটা ঢুকতে দিত না, ঢুকাতে দিত না, কোনোভাবেই ঢুকাতে দেবে না। অদ্ভুত মানে একজন সেনাবাহিনী থেকে একজন আইজি এসছিল পুলিশের, প্রচণ্ড অত্যাচার করেছে, কি নামটা আমি ভুলে গেলাম, যেটাকে আমি পেয়েছি, ও ছিল অনেক দিন, 22 সালে আমি পেয়েছি, আমি ওইবার 5 মাস ছিলাম কারাগারে। সেই ভদ্রলোক, সে ওই ইয়ের মধ্যে কি বলে যে কারাগারের ভিতরে যেখানে আমরা থাকতাম, ডিভিশন যে সেল, এখানে সিসি ক্যামেরা দিয়ে রাখতো। যদি জেলখানার কোনো পুলিশও যদি কথা বলতে আসতো, এমনকি জেল ডাক্তার একজন মানে জেলখানার ভিতরে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এবং সে যে কেউ বন্দি, যে কোনো তার মানে রোগের যদি প্রকোপ বাড়তো, যে কোনো মুহূর্তে সে দেখাতে পারতো। কিন্তু আইজি এত মানে ভয়াবহ রকমের মানে শেখ হাসিনার অনুগত ছিল, মানে শেখ হাসিনা হয়তো জানতে চাইতো তার কাছ থেকে যে আপনি ওদেরকে ভালো রেখেছেন না খারাপ রেখেছেন। তো যত খারাপ রাখা যায়, যত মানসিক টর্চার করা যায়, সেইটা সে আমার মনে হয় ওই ক্যামেরায় ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাতেন। তবে আবারও অনেক সময় অনেক ভালো অফিসারও পেয়েছে। এর আগে আরেকজন আইজি ছিলেন, তিনিও সেনাবাহিনী থেকে এসেছেন, তিনি অত্যন্ত সদয় আচরণ করেছেন। আমার মিসেস গেছে তার সাথে কথা বলতে, সে সাথে সাথে মানে জেল সুপার টিপারদেরকে বলে দিয়েছে যে ওনার কী কী লাগে দেখেন, একটু ইয়ে আছে। এরকমও 2-1 অফিসার পেয়েছে। কিন্তু যত দিন গেছে তত নিষ্ঠুর হয়ে উঠেছিল কারাগার। হয়তো নিচের লেভেলের কর্মকর্তারা একটু সহযোগিতা করতে চাইতো, জেলার বা জেল সুপার, কিন্তু আইজির কারণে করতে পারতো না। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা আসলে আপনার কাছে রাজনীতির চিন্তাটা জানতে চাই, স্থায়ী কমিটির সদস্য হিসেবে আপনি সেখানে কি রাজনৈতিক চিন্তা তো আমাদের একটা তো বিধিবদ্ধ আছেই, যে আমরা কি করব, এই দলটা কোন ফিলোসফির উপরে গড়ে উঠেছে, সেই জন্য আমাদের ঘোষণাপত্র আছে, আর পার্টির গঠনতন্ত্রটা আছে। ওর মধ্যেই আমাদের রাজনৈতিক চিন্তা এবং দর্শন অনেকটা রিফ্লেকশন হয়। তার মধ্যে ওইটার সাথে সম্পর্কযুক্ত থেকেই যেটা আরও সম্পূরক কিছু ভাবনা আমাদের মাথার মধ্যে যখন যেটা আসে, যেটার সাথে আমাদের মূল ফিলোসফির কোনো কন্ট্রাডিকশন হয় না, তো সেগুলো আমরা নিয়ে যাই। যে জাতীয়তাবাদ
এবং গণতন্ত্র, এই দুটাই হচ্ছে আমাদের মূল রাজনৈতিক দর্শন। এটাকে আরও ডেভেলপ করা এবং নেতাকর্মীরা যাতে আরও বেশি এই চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়, যাতে কোনোভাবেই কখনোই যদি কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে চায় বা উকি দেয়, তারা যেন এদের এই যে স্পিরিট, গণতান্ত্রিক স্পিরিটের কাছে তারা যেন উকি দেওয়ারও সাহস না পায়। আর সাহস মানে হচ্ছে মানে আদর্শগতভাবে যেন সাহস না পায়। এবং জনগণের মানে একজন ট্রেনার হিসেবে রাজনৈতিক দলগুলো, জনগণ হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, কিন্তু অনেক সময় জনগণের কাছে যেতে হবে সে নিজের শিক্ষার জন্য, এবং নিজের যে অধীত শিক্ষা সেটার জনগণকে জানাতে হবে। এটাই হচ্ছে মানে সংগঠন করার একটা রীতি। তো সেগুলো যত বেশি জনগণকে জানানো যাবে যে আমরা কি, আমাদের রাজনৈতিক চিন্তা কি, আমাদের রাজনৈতিক দর্শন কি, তত জনগণ আরও বেশি আকৃষ্ট হবে। এমনিতে জনগণের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা থাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার জন্য কোনো একাডেমিক বক্তৃতা করার দরকার নাই। প্রত্যেকটা মানুষ, আর যাই হোক, যখন দেশ সংকটে পড়ে, দেশের বাংলাদেশকে কেউ যখন অপমান করে, তখন কিন্তু সবাই দাঁড়িয়ে যায়, রুখে দাঁড়ায়। আপনার মনে আছে যে গ্রামের সাধারণ লোকরা এই যে পুশিন যখন করছিল সীমান্তে সব সীমান্তে গিয়ে তাদেরকে প্রতিহত করেছে। আমাদের বিজিবির সাথে তারা গিয়ে তারা প্রতিহত করেছে, দাঁড়িয়ে থেকেছে একেবারে, মানে শত শত মানুষ গোটা সীমান্ত পাহারা দিয়েছে। তো এটাই হচ্ছে ন্যাশনালিস্টিক স্পিরিট, এটাই প্যাট্রিয়টিক স্পিরিট। আমরা কথা বলছিলাম জাতীয়তাবাদের আদর্শের একজন ধারক বাহক জনাব রুহুল কবির রিজভী আহমেদ, যিনি সম্প্রতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা নতুন কোনো অতিথি নিয়ে আবারও আমরা আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।